আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল 2027 বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব হচ্ছে তোমাদের যে ইংরেজি দ্বিতীয় পত্র মানে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এই যে বইটা আছে, এই বইয়ের উপর ভিত্তি করে যে তোমাদের পরীক্ষাটা নেওয়া হয়, এই ইংলিশ দ্বিতীয় পত্রের জন্য তোমাদের 10 নং প্রশ্নে পরীক্ষাতে 10 নং প্রশ্নে ইংরেজি দ্বিতীয় পত্রে থাকবে হচ্ছে প্যারাগ্রাফ। অর্থাৎ আজকে তোমাদের সাথে যেই ক্লাসটি নিয়ে এসেছি প্যারাগ্রাফের, অর্থাৎ একটা মানে দেখো এখানে তিনটা প্যারাগ্রাফ শিখে 100% কমন, মানে পর্ব হচ্ছে এক, মানে আজকের এই পর্বতে তোমাদের একটা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে পর্ব 2, পর্ব 3, টোটাল 3টা পর্ব থাকবে। তো 3টা পর্বের মধ্যে একটা একটা করে আমরা প্যারাগ্রাফ দিব। যে 3টা পর্বের প্যারাগ্রাফ যে স্টুডেন্ট শিখবে, মানে এই 3টা প্যারাগ্রাফ যে স্টুডেন্ট শিখবে সে অবশ্যই 100% পরীক্ষাতে আনসার করতে পারবে, ঠিক আছে? তাতে কোনো প্রবলেম হবে না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তার মানে কি আজকে হচ্ছে পর্ব 1, এর পরবর্তীতে পর্ব 2 এবং পর্ব 3 থাকবে, সেগুলো তোমরা অবশ্যই দেখবা, ঠিক আছে? তো আমি আর কথা লং করতে চাচ্ছি না। তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের ইউটিউব চ্যানেল ইতিমধ্যে একদম সকল সাবজেক্টের তোমাদের যে সাবজেক্টগুলোর পরীক্ষা হবে, ঠিক আছে, টোটাল 13টা সাবজেক্টের সর্বাধিক কমন উপযোগী সাজেশান তোমরা যদি নিতে চাও, ইনশাল্লাহ আমাদের এই সাজেশান থেকে তোমরা পরীক্ষায় সকল সাবজেক্টে সর্বাধিক কমন পাবে। তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। শুভেচ্ছা মূল্য মাত্র 210 টাকা নিচ্ছি। টাকাটা আমাদেরকে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে আমাদের কাছ থেকে পিডিএফ আকারে সাজেশনটি সংগ্রহ করতে পারো। তো আমি আর কথা বাড়াচ্ছি না, তোমরা মনোযোগ সহকারে দেখো। তো ফার্স্ট দেখো, আজকে যে পর্ব নাম্বার 1 আমরা টোটাল কি বলছি, টোটাল 3টা প্যারাগ্রাফ শিখবো। এর মধ্যে আজকে হচ্ছে পর্ব নাম্বার 1। তো দেখো এই আজকের এই প্যারাগ্রাফটা যে স্টুডেন্ট শিখবে, এই 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 প্যারাগ্রাফটা শিখে তোমাদের পরীক্ষাতে এইখান থেকে টোটাল যে 12টা প্যারাগ্রাফ লেখা হয়েছে, অর্থাৎ একটা প্যারাগ্রাফ শিখে আজকে এই 12টা প্যারাগ্রাফ তুমি শিখতে মানে পারবা। মানে আজকে যে প্যারাগ্রাফটা শিখাবো এটা পারলে এই 12টা পারবা। পরবর্তীতে যেই পর্ব 2 আনবো, পর্বে 2 এর মধ্যেও সেম কাহিনী, আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে আসবো পর্ব 2 এ, সেখানেও তোমরা অনেকগুলো লিখতে পারবা, পর্ব 3এও অনেকগুলো লিখতে পারবো। অর্থাৎ আমরা এটাকে ধারাবাহিকভাবে সাজিয়েছি, ঠিক আছে? এখানে সায়েন্স রিলেটেড থাকবে, অর্থাৎ যেগুলোর বাহির থেকে আর তোমাদের পরীক্ষাতে আসবে না, এটা আমরা বিশ্বাস করি। তার মানে কি, আর একটা বিষয় হচ্ছে এই প্যারাগ্রাফটা কিন্তু তোমাদের পরীক্ষাতে 10 নং প্রশ্নে আসে, ঠিক আছে? 10 নং প্রশ্নে আসে এবং কিন্তু এটাতে নাম্বার থাকে 10, ঠিক আছে? এটা মাথায় রাখবা। তার মানে 10 নাম্বার কমপ্লিট হয়ে যাচ্ছে। তো দেখো আমরা যে প্যারাগ্রাফগুলো একটি মানে আজকে এই প্যারাগ্রাফের মাধ্যমে সবগুলো পরীক্ষাতে আসলে লিখতে পারবো, মানে এই সবগুলোই হচ্ছে ইম্পর্ট্যান্ট। যেমন লোডশেডিং, ট্রাফিক জ্যাম, প্রাইস হাইক, ডিফরেস্টেশন, ফুড অ্যাডাল্টারেশন, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে, ড্রাগ এডিকশন, তারপর দেখো করাপশন, এবং সর্বশেষ দিয়েছে হচ্ছে রুড অ্যাক্সিডেন্ট। অর্থাৎ এই প্রত্যেকটা প্যারাগ্রাফই তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তার মানে কি এই প্রত্যেকটা প্যারাগ্রাফই তুমি পারবা শুধু আজকের একটা প্যারাগ্রাফ শিখে। আশা করি ক্লিয়ার, কথাগুলো কিন্তু বুঝতে হবে, যদি না বুঝো সেক্ষেত্রে কিন্তু তোমরা পরীক্ষাতে আনসার করতে পারবা না। আশা করি বুঝতে পারতেছো। তো সবাই মনোযোগ সহকারে দেখো, একদম খাতায় সাথে সাথে লিখে ফেলবে। আমি তোমাদের কথা মাথায় রেখে সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে একজন স্টুডেন্ট খুব সহজে আমার এই প্যারাগ্রাফগুলো মুখস্থ করে রাখতে পারে, ঠিক আছে? মাত্র 3টা প্যারাগ্রাফই তো আনবো, আজকে হচ্ছে পর্ব 1। তো কোনো স্টুডেন্ট যদি এগুলো ভালো করে শিখে, আমার মাথায় এটা ছিল যাতে সে পরীক্ষাতে 100% সে কমন পায়, সেটা আমার মাথায় ছিল। তার মানে কি এখানে খুবই সহজ অর্থ আমি ব্যবহার করছি, ঠিক আছে? খুবই সহজ শব্দ ব্যবহার করছি যাতে তোমরা সহজে বানানগুলো মনে রাখতে পারো, লিখতেও পারো, ঠিক আছে? তো দেখো এখানে কি লিখছি, প্যারাগ্রাফ নেম, মানে প্যারাগ্রাফের নাম লেখা আছে। দেখো নিচের ফাঁকা জায়গায় প্যারাগ্রাফের নাম অথবা ইট দিতে হবে। দেখো কি লিখছি, নিচের ফাঁকা জায়গায়, অর্থাৎ দেখো এই যে ফাঁকা জায়গা আছে এখানে, এই যে ফাঁকা জায়গা, এটি আমি বুঝাচ্ছি, সমস্যা নেই। এই নিচের ফাঁকা জায়গায় প্যারাগ্রাফ নেম মানে বলতো কি, মানে পরীক্ষাতে ধরো যে এই প্যারাগ্রাফগুলো আসছে তোমাদের, দেখো এই যে এখান থেকে যে লোডশেডিং, ট্রাফিক জ্যাম, প্রাইস হাইক, ঠিক আছে, ডিফরেস্টেশন, ফুড অ্যাডাল্টারেশন, এনভায়রনমেন্ট পলিউশন, অর্থাৎ এখানে যে প্যারাগ্রাফগুলো দেখতে পারতেছো, মনে করো যে পরীক্ষাতে এই প্যারাগ্রাফগুলো আসছে, হ্যাঁ? তো এগুলো যদি আসে তো সবগুলো তো তুমি মুখস্থ করো নাই, তো যে প্যারাগ্রাফটা আসবে পরীক্ষাতে এগুলোর ভিতর থেকে তুমি কি করবা, শুধু এই মনে করো যে আসছে হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, মনে করো যে এই 6 নাম্বারটা আসছে যে এনভায়রনমেন্ট পলিউশন, ঠিক আছে?
মনে করলাম যে কোনোটা আসতে পারে, তবে আমি এনভায়রনমেন্ট পলিউশন আসছে এটা দিয়ে বুঝাইতেছি। তো এনভায়রনমেন্ট পলিউশন ধরো যে আসছে, তো তুমি কি করবা, তোমার এই যে প্যারাগ্রাফ নেম মানে তোমার পরীক্ষার প্রশ্নে এনভায়রনমেন্ট পলিউশন আসলে তুমি কি লিখবা, উপরে লিখবা হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, ক্লিয়ার? প্যারাগ্রাফের নাম লিখবা এখানে, অর্থাৎ যেটা প্রশ্নে থাকবে এটা লিখবা, অর্থাৎ এগুলোর ভিতর থেকে যদি আসে, এই যে এগুলোর ভিতর থেকে যদি আসে তোমার পরীক্ষাতে প্যারাগ্রাফ, তাহলে তুমি কি করবা, এগুলোর ভিতর থেকে যদি আসে তাহলে তুমি কাজ করবা হচ্ছে এগুলোর নাম লিখে উপরে, আমি কিন্তু একদম লাইন টু লাইন বুঝাচ্ছি, কারণ অনেক স্টুডেন্ট আছে কওমি মাদ্রাসার যারা সারা বছর পড়ার সময় পানা, সারা বছর কওমি মাদ্রাসায় পড়ালেখা করে, তোমাদের কথা মাথায় রেখে আমি A to Z বুঝাচ্ছি। তার মানে কি, যেটা আসবে প্রশ্নে এগুলোর ভিতর থেকে যেটা আসবে, ঠিক আছে, সেটা তুমি কি করবা, সেটা শুধু উপরে যে এখানে লিখে দিবা, মানে প্যারাগ্রাফের নাম। যেমন রচনা লিখলে লিখে না, ধরো যে রচনা আসছে যে গরুর রচনা ধরো, বা আসছে স্বাধীনতা দিবস বা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, তো যেমন রচনার উপরে একটা টাইটেল লেখো, এটা তো একটা টাইটেল আছে তাই না, তো যেটা আসবে সেটা তুমি উপরে লিখবা। আশা করি ক্লিয়ার। একটা বিষয় আমি বারবার বলতেছি যাতে তোমরা বুঝতে পারো, তাও যদি না বুঝো কমেন্টে অবশ্যই জানাবা। আচ্ছা, তো আশা করি দেখো, মনে করো যে আমি এনভায়রনমেন্ট পলিউশন দিয়ে বুঝাচ্ছি, তো পরীক্ষাতে আসছে এনভায়রনমেন্ট পলিউশন, তার মানে কি এখানে তুমি তো এটা সবটা মুখস্থ করবা, এটা হচ্ছে ফরম্যাট। ধরো এখানে আছে কি, ড্যাশ ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। দেখো একটা বুঝার বিষয়, এখানে যে আছে দেখো, এখানে ফাঁক জায়গাটা রাখছি, এখানে ধরো এনভায়রনমেন্ট পলিউশন আসছে, তুমি এখানে বসাই দিবা এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি। তো দেখো এখানে একটা টান দিছি, কিন্তু এই দেখো টানটা কেন দিছি, তুমি এনভায়রনমেন্ট পলিউশনটা ইচ্ছা করলে তুমি ইজ আওয়ার কান্ট্রিও দিতে পারো, অথবা দিতে পারো কিন্তু এনভায়রনমেন্ট পলিউশন ইন আওয়ার কান্ট্রি না দিয়ে কিন্তু দিতে পারো ইন দ্য যে অ্যাফেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এনভায়রনমেন্ট পলিউশন ইজ কমন অ্যাফেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এই যে ইন, অর্থাৎ যদি তুমি কান্ট্রির ক্ষেত্রে ব্যবহার করো তাহলে তো আছে, আর যদি বলো করো না তুমি বিশ্ব দিবে, অর্থাৎ মাথায় রাখতে হবে যে প্যারাগ্রাফটা আসবে এটা যদি সারা পৃথিবীর সাথে সম্পর্ক থাকে, ঠিক আছে, এটা ধরো যে সারা পৃথিবীর সাথে সম্পর্কিত আছে, বিশেষ করে যে এনভায়রনমেন্ট পলিউশন সারা পৃথিবীর সাথে সম্পর্কিত আছে, তো তুমি লিখতে পারো যে এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ কমন অ্যাফেয়ার ইন ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। এখন মনে করো যে লোডশেডিং যে বিষয়টা আছে, এটা কিন্তু প্রত্যেক দেশে কিন্তু লোডশেডিং খুব একটা হয় না, সেক্ষেত্রে লিখবা লোডশেডিং ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি, ঠিক আছে। আশা করি এতটুকু সিম্পল বুঝতে পারতেছো, অর্থাৎ তুমি কান্ট্রি, মূল কথা হচ্ছে আমি আরও সহজ করে দিতেছি যাতে তোমাদের আর কোনো প্রশ্ন না থাকে। তুমি ইচ্ছা করলে এখানে ইন আওয়ার কান্ট্রিও ব্যবহার করতে পারো, আবার অ্যাফেয়ার ইন দ্য ওয়ার্ল্ডও ব্যবহার করতে পারো, এখন এটা হচ্ছে তোমার মনের ইচ্ছা। তো যারা এটা এতটুকু আশা করি বুঝতে পারছো, তুমি কান্ট্রি ব্যবহার করতে পারো অথবা ইন দ্য ওয়ার্ল্ডও ব্যবহার করতে পারো, এই যে আমি কিন্তু এই টানটা দিয়ে বুঝাই দিছি, আশা করি ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো ইট ইজ অন অফ দ্য মেজর প্রবলেমস ইন মডার্ন টাইম, তারপরে কি ইট ইজ অন অফ দ্য মেজর প্রবলেমস ইন মডার্ন টাইম, ঠিক আছে, এই লাইনটা একদম হুবহু, ঠিক আছে। তারপরে দেখো ইট ইজ অলসো এ বার্নিং কোয়েশ্চন নাও এ ডে, তারপরে দেখো এখানে তুমি এই যে ফাঁক জায়গাটা আছে এখানে তুমি ইট ব্যবহার করতে পারো, অথবা এখানে তুমি ইটের জায়গায় এনভায়রনমেন্ট পলিউশনও ব্যবহার করতে পারো, অর্থাৎ তোমাদের পরীক্ষাতে যে বিষয়টা আসবে সেই বিষয়টাই তুমি কিন্তু এখানে দিবে, অর্থাৎ তোমার যে বিষয়ে পরীক্ষায় আসবে সেটা তোমাকে এখানে দিতে হবে। তো ধরো যে এখানে আসছে কি এনভায়রনমেন্ট পলিউশন, লোডশেডিং, অর্থাৎ যেটাই থাকবে, ঠিক আছে, অর্থাৎ আমি যে 12টা তোমাদেরকে টপিক দেখাইছি সেগুলো থেকে, অর্থাৎ তুমি আর কি যেটা লিখতেছিলে, আমি আরও সহজভাবে বলতেছি, মানে আমি তোমাদেরকে বুঝাইতে গিয়ে মানে আমি বারবার কথাগুলো বলতে হচ্ছে, মানে তোমার যে বিষয়ে আসতেছে তুমি এই ফাঁকা জায়গায় সেই বিষয়টা লিখবা। মূল কথা হচ্ছে প্যারাগ্রাফটা যে নামে আসবে এই 12টার ভিতর থেকে, এই 12টার ভিতর থেকে যে প্যারাগ্রাফটা আসবে প্রত্যেক জায়গায় তুমি ইচ্ছা করলে প্যারাগ্রাফের নামটাও লিখতে পারো, আবার কি ইটও লিখতে পারো, নামও লিখতে পারো, ইটও লিখতে পারো। তবে একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, ফার্স্ট তো তুমি নাম দিয়ে শুরু করবা, তো মাঝে মাঝে সব জায়গায় যদি শুধু এই প্যারাগ্রাফের নামটাই লিখো যে এনভায়রনমেন্ট পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, তাহলে খারাপ দেখায় না। তুমি মাঝে মাঝে ইচ্ছা করলে তুমি ইটও ব্যবহার করতে পারো, তার মানে কি সুন্দর হবে। তার মানে কি এখানে আমি ইট ব্যবহার করলাম, ইট ইজ, আবার কি এখানে নামও ব্যবহার করতে পারবা, তাতে কোনো প্রবলেম হবে না, এটা তোমার ইচ্ছা মতো। আচ্ছা, আমি এখানে ইট ব্যবহার করতেছি, ইট ইজ ইনক্রেজিং, বানানটা কিন্তু দেখো INCREASING আছে এখানে, ইনক্রেজিং, হ্যাঁ, ইনক্রেজিং ডে বাই ডে হুইচ ইজ এফেক্টিং সেভারেলি আওয়ার নর্মাল লাইফ, তারপরে আবার এখানে ব্যবহার করলা, ঠিক আছে, এই যে এনভায়রনমেন্ট পলিউশন, আমি কিন্তু এখানে এনভায়রনমেন্ট পলিউশন দিয়ে বুঝাচ্ছি শুধু, ঠিক আছে, এই যে এটা দিয়ে বুঝাচ্ছি, আমি আবারও বলতেছি আমি এনভায়রনমেন্ট পলিউশন দিয়ে বুঝাচ্ছি, তোমার যেটা আছে সেটা দিয়ে, আশা করি এতটুকু তোমার বোঝার ক্ষমতা হয়েছে। তো ধরো তারপরে আবার
এনভায়রনমেন্ট পলিউশন কোজেস মেনি প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। এখানে আওয়ার কান্ট্রি ব্যবহার করতে পারো, অথবা এই যে আমি টান দিছি দেখো, অথবা ইন দ্য ওয়ার্ল্ডও ব্যবহার করতে পারো, অর্থাৎ যেটা তুমি ব্যবহার করো। ঠিক আছে, উই থিঙ্ক, দেখো, we think that man is mostly responsible for it and it is going out of our control day by day। ঠিক আছে, তারপর দেখো ফর এ স্মল বাট ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ। দেখো অনেক সহজ সহজ শব্দ তোমাদের জন্য আমি খুঁজে বের করে রাখছি যাতে তোমরা সহজে মুখস্থ করতে পারো। ঠিক আছে, এর থেকে সহজ শব্দ আর ব্যবহার করা যায় না। ঠিক আছে, বাংলাদেশ। তারপরে দেখো এখানে আবার তুমি এনভায়রনমেন্ট পলিউশন অথবা ইট ব্যবহার করলা, আমি আবার ইট দিয়ে করতেছি। ইট ইজ রিয়েলি এ গ্রেট অবস্ট্রাকশন ফর আওয়ার লিভিং, উই শুড ফাইন্ড আউট, এটা কিন্তু টি হবে, উই শুড ফাইন্ড আউট দ্য সলিউশনস অফ ইট, প্রপার স্টেপস শুড বি টেকেন টু প্রিভেন্ট ইট। তারপরে পেজে আমরা চলে যাচ্ছি। It as early as possible. Moreover, people must be aware of it. We all should work jointly against this problem. After doing all these things, we can hope to control. ঠিক আছে, তো কন্ট্রোলে পরে আবার তুমি এখানে দিয়ে দিলা এনভায়রনমেন্ট পলিউশন অথবা ইট দিবা। আমি কিন্তু আবারও বিষয়টা বোঝাচ্ছি তোমাদেরকে। এখানে প্যারাগ্রাফটা তুমি যে নামে লিখবা সেই নামটা এখানে ইউজ করতে পারবা, আবার কি এখানে তুমি ইটও কিন্তু এখানে ইউজ করতে পারবা। হ্যাঁ, আচ্ছা, তো আমি এখানে এনভায়রনমেন্ট পলিউশন ইউজ করতেছি, এনভায়রনমেন্ট পলিউশন ইন আওয়ার কান্ট্রি। ঠিক আছে, অথবা এখানে ইন আওয়ার ওয়ার্ল্ড বা যেটা লিখো এটা হওয়া সমস্যা না, তো এখানে ইন আওয়ার কান্ট্রি ইউজ করবা, যেটা আছে সহজ তোমাদের জন্য করে দিলাম আরও, যাতে তোমাদের কোনো কষ্ট না হয়। তারপর দেখো উই হোপ দ্যাট উই উইল বি অ্যাবল টু ওভারকাম। তারপরে আবার সর্বশেষ আছে এখানে তুমি ইট অথবা এনভায়রনমেন্ট পলিউশন আবার ব্যবহার করতে পারো, এনভায়রনমেন্ট পলিউশন ইন দ্য ডেজ টু কাম। ঠিক আছে, ডেজ টু কাম। তো আশাবাদী যে তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে আমি আবারও শেষমেশ বলতেছি যে তোমাদের পরীক্ষাতে যদি আজকে, যেহেতু এটা হচ্ছে পর্ব নাম্বার 1, আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলছি আজকে হচ্ছে এটা পর্ব নাম্বার 1, টোটাল তোমাদের সাথে 3টা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। আজকের পর্বে একটা আলোচনা করছি, পরবর্তী পর্বে আরেকটা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব, পরবর্তী পর্বে আরেকটা, মানে তৃতীয় পর্বে আরেকটা, মানে 3টা পর্বে 3টা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। 100% 10 নাম্বার কমপ্লিট, ইংরেজি দ্বিতীয় পত্রে 100 নাম্বার গ্যারেন্টি, মানে 100% তোমরা গ্যারেন্টি পাবে। তো আজকে যে প্যারাগ্রাফটা তোমাদেরকে এখানে দেখাইলাম তোমাদেরকে যেটা, তো এই প্যারাগ্রাফটা যদি শিখতে পারো সেই ক্ষেত্রে তোমরা এই যে আমি এখানে আউল ফাউল এখানে প্যারাগ্রাফের নাম দিই নাই, যেগুলো ইম্পর্ট্যান্ট। অনেকে বলবে যে একটা শিখে 100টা শিখতে পারবা, তো আমি 100টার কথা এখানে বলি নাই। এখান থেকে তোমাদের এই বিষয়ের উপর ভিত্তি করে এখান থেকে 12টার মধ্যে থাকতে পারে। ঠিক আছে, তার মানে কি এই 12টার ভিতর থেকে যদি কোনো একটা প্যারাগ্রাফ তোমাদের পরীক্ষাতে আসে, তো তোমাদেরকে আমি বলবো খুব ভালো করে যেভাবে আমি শিখাইছি, শুধু এখানে প্যারাগ্রাফের নামটা লিখে যেখানে যে প্যারাগ্রাফটা আসবে ওইটা শুধু যে এইভাবে বসায় দিবা। তার মানে কি, এখন আমি আর একটা বিষয় বুঝায় রাখি, তোমরা যে মুখস্থ করবা, মুখস্থ করার ক্ষেত্রে একটা বিষয় বুঝায়, মুখস্থ করবা যে কোনো একটা প্যারাগ্রাফের নাম দিয়া, এমনি কিন্তু মুখস্থ থাকবে না যে ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইট ইজ, এমনি মনে থাকবে না। তো এটা মুখস্থ করার একটা তোমাদেরকে নিনজা টেকনিক শেখাচ্ছে, সেটা হচ্ছে তুমি এখান থেকে যে কোনো একটা প্যারাগ্রাফের আজকে সিলেক্ট করবা। যে মনে করো যে এখান থেকে তুমি সিলেক্ট করছো হচ্ছে লোডশেডিংটা, মনে করো যে লোডশেডিং, তো তুমি এই লোডশেডিং দিয়ে এভাবে তো তুমি ফরম্যাটটা তৈরি করবাই বাসায়, এভাবে কিন্তু বক্স দিবা, বক্সের ভিতরে আবার লিখবা লোডশেডিং, তাহলে মুখস্থ করতে সহজ হবে। পরে এভাবে করে ফেলবা, লোডশেডিং ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস ইন মডার্ন টাইম, ইট ইজ অলসো এ বার্নিং কোয়েশ্চেন নাও এ ডে। ঠিক আছে, লোডশেডিং ইজ এ ইনক্রিজিং ডে বাই ডে হুইচ ইজ এফেক্টিং সেভারলি আওয়ার নর্মাল লাইফ, লোডশেডিং কোজেস। তো এইভাবে তুমি মুখস্থ করে ফেলবা, তাহলে তোমার এটা স্থায়ী থাকবে। যখন তুমি একবার লোডশেডিং দিয়ে এটা মুখস্থ করতে পারবা, পরীক্ষাতে এখন এনভায়রনমেন্ট, ড্রাগ এডিকশন তো যাই আসুক না কেন, তুমি কিন্তু পরীক্ষাতে অনায়াসে আনসার করতে পারবা, শুধু লোডশেডিংয়ের জায়গা চেঞ্জ করে ফেলবা, তাহলে তুমি লিখতেও পরীক্ষাতে সুবিধা হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যারা তোমরা ভিডিওটা দেখেছো, আশাবাদী যে তোমরা বুঝতে পারছো। তো পরীক্ষার সকল সাজেশন পেতে এবং সকল ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং পরবর্তী যে ভিডিওটা, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা এটা লিঙ্ক দিয়ে রাখবো পর্ব 2, তোমরা দেখে নিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি। তো যারা আমাদের চ্যানেলটিতে নতুন ছিল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা আমাদের এখনও সাজেশনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করোনি, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করতে পারো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।